হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ৬৪তম ক্লাসে উপস্থিত হয়েছি। আইটিপি পরীক্ষার প্রস্তুতি ২০২৪-এর আমরা ৬৪তম ক্লাসে উপস্থিত হয়েছি। আয়কর অঙ্ক সমাধান। আজকে আমরা ২২ নম্বর অঙ্ক দেখব। যারা এখনও ক্লাসে জয়েন করেনি তাড়াতাড়ি ক্লাসে জয়েন করে নিন। ওয়ালাইকুম সালাম মাসুদ রানা ভাই, কেমন আছেন আপনি? যারা আগের ক্লাসগুলো দেখেননি তারা আমার এই পেজ থেকে ক্লাসগুলো দেখে নিতে পারবেন। আবার আমাদের ইউটিউব চ্যানেল এইচকেবি লিগ্যাল অ্যাডভাইস, সেখান থেকেও ক্লাসগুলো দেখে নিতে পারবেন। আজকে আমাদের অঙ্কটা হচ্ছে একজন বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপকের আয় ও কর পরিগণনা। বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপকের সেখানে আমরা দেখব আজকে একসাথে অনেকগুলো, চাকরি হতে আয়, ব্যবসা হতে আয়, ভাড়া হতে আয়, কৃষি হতে আয়, আর্থিক পরিসম্পদ হতে আয়, ৪-৫টা একসাথে আমরা করব। পরীক্ষায় একসাথে আসতে পারে, ৪-৫টা একসাথে পরীক্ষায় আসতে পারে, সেজন্য আমরা একসাথে দেখব। আমরা প্রশ্নটা দেখি। জনাব আব্দুর রহমান একটি বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক হিসেবে কর্মরত আছেন। ২০২৪ সালে ৩০শে জুন তারিখে সমাপ্ত বর্ষে তার আয় ও ব্যয়ের বিবরণ উল্লেখ করা হলো। তার মাসিক মূল বেতন ১৬,০০০ টাকা মাত্র। বাড়ি ভাড়া ভাতা বাবদ মাসে পান ৫,০০০ টাকা। আপ্যায়ন ভাতা মাসিক ১,০০০ টাকা। চিকিৎসা ভাতা পান মাসিক ৫০০ টাকা। উৎসব ভাতা দুইটি। আমরা জানি উৎসব ভাতা মূল বেতনের সমমান হয়। ওয়ালাইকুম সালাম মেহেদি হাসান ভাই, কেমন আছেন আপনি? অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে তিনি তার মূল বেতনের ১০% জমা করেন। তার নিয়োগকর্তাও সমপরিমাণ অর্থ জমা করেন, তার মানে ডাবল হয়ে গেল। তারপরে জনাব আব্দুর রহমানের একটি বাড়ি আছে, এর অর্ধেক মাসিক ১৮,০০০ টাকা ভাড়ায় দেওয়া হয়, আর অর্ধেকে সেই থাকে। বাড়ির যে ভাড়া দেয় ১৮,০০০ টাকা মাসিক, তার পৌর কর আছে ১৫,০০০ টাকা, মেরামত খরচ আছে ১৮,০০০ টাকা এবং বিমা খরচ আছে ৪,০০০ টাকা। তারপরে তার ফসল বিক্রি আছে ৪০,০০০ টাকা। ব্যবসা হতে তার মোটাই না, কিন্তু ব্যবসা হতে তার নিটাই আছে ২,৫৫,০০০ টাকা। অগ্রিম কর প্রদান করেন ব্যবসা বাবদ ১২,৫০০ টাকা। ব্যাংক জমার সুদ আছে ৫০,০০০ টাকা। ৫০,০০০ টাকা উৎসে কর কর্তন আছে ৫,০০০ টাকা। লভ্যাংশ হতে আয় ৫০,০০০ টাকা, সেখানেও ৫,০০০ টাকা উৎসে কর প্রদান করা আছে। তার ব্যয় হচ্ছে পারিবারিক খরচ ১,০০,০০০ টাকা, জীবন বীমার কিস্তি ৫,০০০ টাকা, শেয়ার ক্রয় ১০,০০০ টাকা, বই ক্রয় ২,০০০ টাকা, ডিপোজিট আছে ১০,০০০ টাকা। এই তার আয় এবং ব্যয়। এখন আপনাকে আগে মোট আয় বের করতে হবে। এখানে আয়ের খাত কিন্তু অনেকগুলো আছে। অঙ্কটা একটু বড়, এরকম অঙ্ক পরীক্ষায় আসতে পারে। অনেকগুলো একসাথে, চাকরি আছে, তারপরে ব্যবসা আছে, তারপরে আছে কৃষি আছে, তারপরে আছে ভাড়া আছে তার, সেটা মোট। তারপরে আছে হচ্ছে আর্থিক পরিসম্পদ হতে আয়, ওই যে ব্যাংকে জমার সুদ, টাকা দিয়ে টাকা ভাড়া নেন উনি, সেটা হচ্ছে সুদ, আর সেটা আর্থিক পরিসম্পদ হতে আয়। আচ্ছা, আমরা দেখি, খাতা কলম নিয়ে রেডি হয়ে যান, আমরা অঙ্ক করতে শুরু করি। সেখানে অঙ্কটা একটু বড়, আজকে বুঝবেন অঙ্কটা, এরকম অঙ্ক পরীক্ষায় আসতে পারে,
সেজন্য খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে, কয়েকটা যেহেতু আছে। আব্দুর রহমান, তিনি বেসরকারি প্রতিষ্ঠানে, বেসরকারি বেসরকারি ওয়ালাইকুম সালাম সানিয়া ফরোজা ভাই, নতুন বছরের শুভেচ্ছা আপনাকেও। বেসরকারি ব্যাংক, বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক, না ব্যবস্থাপক। ব্যবস্থাপক। এখন তার আমরা দেখি আগে 1 নাম্বার যেটা আছে, যেটা চাকরি হতে আয়। সেটা আমরা আগে দেখব। চাকরি হতে আয়, আমরা জানি চাকরি হতে আয়ের ক্ষেত্রে তার মূল বেতন, হচ্ছে 16,000 টাকা। তাহলে 12 দিয়ে গুণ হবে, যেহেতু 12 মাস। ভারী ভাড়া আছে, ভারী ভাড়াটা কিন্তু এক ধরনের ভাতা। তো বাড়ি ভাড়া আছে তার 5,000 টাকা। তো 12 মাসে যত আসে আপনারা একটু হিসাব করতে থাকেন, আপনারা গুণ করে করে পাশে লিখে দেন। তারপরে আছে আপ্যায়ন ভাতা, আছে 1,000 টাকা। তারপরে আছে তার চাকরি হতে আর কি আছে, চিকিৎসা ভাতা আছে, তার 500 টাকা। সবগুলো যেহেতু মাসিক, তো 12 দিয়ে গুণ হবে। উৎসব ভাতা আছে, উৎসব ভাতা না উৎসব বোনাস, উৎসব বোনাস হবে। আর ভাতা বোনাসে কি, উৎসব ভাতা বা বোনাস। 16,000 গুণ 2, যেহেতু দুটি। তারপরে আছে তার নিয়োগকর্তা জমা করেন তার সমপরিমাণ টাকা, তাহলে সে কত টাকা জমা করতো, মূল বেতনের 10%। নিয়োগকর্তা 10% মূল বেতনের, ঠিক না? বেতনের 10%, নিয়োগকর্তা জমা করতেন বেতনের 10%। আমরা টোটাল হিসাব করি কত হয়। কেউ তো হিসাব টিসাব করেন নাই দেখি। 1,92,000, 5 বারং 60,000 টাকা, 12,000 টাকা। আপনারা একটু হিসাব করেন, আমার ভুল হইলে বললেন। 6,000 টাকা, 16 দোকানে 32,000 টাকা। বেতনের 10%, বেতন যেহেতু 1,92,000, তাহলে 10% কত হবে, 19,200 টাকা। মোট 3,21,000 টাকা।
21,200 টাকা হবে। 3,21,200 টাকা। বাদ যাবে 1/3 বা 4.5 লাখ, যেটা কম যেটা সেটা বাদ যাবে। 3 দিয়ে ভাগ দেন। এক লক্ষ 21,200 ভাগ দিলে হয় 66 সামথিং, তার মানে 67 ধরতে পারেন। 1,07,767 বাদ দিলে থাকে হচ্ছে চিকিৎসার 60,000। হ্যাঁ, 60,000, 5/12 60,000 বাদ দিলে থাকে হচ্ছে 2,14,000, 14,133। দেখেন তো আপনাদের এটা আসছে কিনা। 2,14,033 টাকা তার চাকরি হতে আয়। এখন আমরা 2 নম্বরে যদি যাই, একক চিকিৎসা ভাতা, না চিকিৎসা ভাতা তো ঠিকই আছে। 500 টাকা 12 মাসে 6,000 টাকা দিতে হয়। হসপিটাল না ভাই, এখানে 5,000 না, কিন্তু 500 টাকা, 500 টাকা 12 মাসে 6,000 টাকাই হয়। ভাড়া হইতে আয় ভাড়া হতে আয়, তো মোট ভাড়া 18,000 গুণ 12 মাস যেত, তাহলে 2,16,000 টাকা। তার খরচ মেরামত, রক্ষণাবেক্ষণ খরচ আমরা জানি 25% দেওয়া যায়। তো 2,16,000-এর 25% কত আসে? মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ 25%। তো 2,16,000-এর 25% কত আসে দেখেন তো? আমার মনে হয় 54,000 টাকা। 54,000 টাকা। তারপরে আছে পৌরকর আছে, 5
পৌর কর আছে 15,000 টাকা, আমরা জানি সেটার অর্ধেক বাদ দেওয়া যায়। পৌর কর আছে 14,000 টাকা, না 15,000, 15,000 টাকা, কেটে লিখি 15,000 এর 1 7,500। তারপরে আছে বিমা খরচ, বিমা খরচ আছে 4,000, সেটারও আমরা জানি অর্ধেক বাদ দেওয়া যায়, তাহলে আসে 2,000। সেগুলো তো আমরা জানি যে বিমা খরচ বাদ দেওয়া যায় অর্ধেক, আর পৌর কর অর্ধেক, রক্ষণাবেক্ষণ খরচ আমরা জানি 25% বাদ দেওয়া যায়। তাহলে ওই তিনটা যোগ করে এটার সাথে বিয়োগ হবে, তিনটা যোগ করলে কত হয়? তিনটা যোগ করলে হয় 63,500 টাকা। ওইটা থেকে বাদ দিলে কত হয়? 63,000, ওটা থেকে বাদ দিলে 2,16,000 থেকে বাদ দিলে হয় 1,52,500 টাকা। 1,52,500 টাকা ভাড়া হইতে আয়, 1,52,000 পাইলাম ভাড়া হতে আয়। তারপরে আছে কৃষি হতে আয়, 3 নম্বর আছে কৃষি হইতে আয়। ফসল বিক্রি করছিল 16,000 টাকা, ফসল বিক্রি 40,000 টাকা, 16,000 বলছি, 40,000 টাকা। উৎপাদন খরচ কত বাদ দেওয়া যায়? আপনারা বলেন উৎপাদন খরচ কত বাদ দেওয়া যায়? উৎপাদন খরচ কত বাদ দেওয়া যায়? ওইটা নিয়ম, পৌরকর আর হচ্ছে মাসুদ ভাই, পৌরকর আর হচ্ছে বিমা, এই বাড়া হতে আয়ের ক্ষেত্রে অর্ধেক বাদ দেওয়া যায়, সেটা আমরা আগেও পড়ছি। আর মোট ভাড়া মূল্যের রক্ষণাবেক্ষণ খরচ এবং মেরামত খরচ 25% বাদ দেওয়া যায়। 60%, 60% হলে 40,000-এর 60% কত হয় একটু দেখেন। 50% হয় 20,000, আর 10% আসে 4,000, 24,000 টাকা। তাহলে থাকলো 16,000 টাকা। ভাড়া হতে আয় এটা। পরে 4 নম্বর আমরা পেলাম, 4 নম্বরে কি ছিল? 4 নম্বর ছিল ব্যবসা হতে আয়। ব্যবসা হইতে আয় ছিল 2,55,000 টাকা।
যদি বাড়ির সে পুরোটা ভাড়া দিত, ঠিক আছে, তাহলে পুরোটাই বাদ যাইতো, যেহেতু অর্ধেক সে অর্ধেকে থাকে। আর যদি একটা প্লেটে থাকতো আর 3টে প্লেট ভাড়া দিত, তাহলে 1/4 বাদ যেত। আপনি বুঝেন কি নেই? আমরা অর্ধেক বাদ দিলাম, কারণ হচ্ছে অর্ধেক বাদ দেওয়ার কারণ হচ্ছে সে অর্ধেকে থাকে আর অর্ধেক ভাড়া দেয়। তো অর্ধেকের হিসাব করতেছি আমরা, সেজন্য অর্ধেক। সে যদি পুরোটা ব্যবহার করতো তাহলে তো এগুলো হিসেবে আসতো না, আর সে যদি পুরোটা ভাড়া দিত তাহলে পুরোটাই আসতো। মাসুদ ভাই, আশা করি বুঝছেন। 2,55,000। তারপরে 5 নম্বর হচ্ছে আর্থিক পরিসম্পদ হতে আয়। আর্থিক পরিসম্পদ হতে আয়। এটা নিটাই, ব্যবসা হতে এটা নিটাই, ঠিক আছে, এটা নিটাই, সেজন্য হিসাব আসবে না। আর্থিক পরিসম্পদ হতে আয়। ব্যাংক সুদ, 50,000। তারপরে লভ্যাংশ 50,000। ৳1,00,000। দেখেন তাহলে আমরা আয় কত পেলাম। এখানে পেলাম এখানে পেলাম 2,14,000। তারপরে এখানে পেলাম 1,52,000। তারপরে এখানে পেলাম 16,000। তারপরে এখানে পেলাম 2,55,000। তারপরে এখানে পেলাম 1,00,000 টাকা। টোটাল কত হলো? মোটাই মোটাই কত হলো? 2,14,000, 1,52,000, 16, 2,55,000, 1,00,000। 1 আর 2 3, 3 আর 1 4, 4 আর 2 6, 6 55, 6 55 আর হলো 7, 7 7, 7 23, 24, 25, 26, 27, 37। ও আচ্ছা, এখানে তো 1,14,133, 7,37,633, এইটা ঠিক আছে, মোটাই পেলাম। কিন্তু দেখেন এটাতে কিন্তু উৎসকর প্রদান করা হয়েছে, এটাতে উৎসকর প্রদান করা হয়েছে, এটাতে উৎসকর প্রদান করেছে। তা আয়কর পরিগণনার সময় দুইটা বাদ দিয়ে আয়কর গণনা করতে হবে। তাহলে 1,00,000 বাদ দেন।
37,633 আমরা বের করতে হবে। তাহলে কর দায় যেহেতু পুরুষ 300 প্রথম 3,50,000 পর্যন্ত করমুক্ত, পরবর্তী 1 লাখে হচ্ছে 5%, 5,000। পরবর্তী 4 লাখে চার লাখ আছে কিনা দেখতে হবে আগে, আমাদের তো ওইটাই মিস্টেক। 3 লক্ষ 4 লক্ষ আমাদের আছে টোটাল 6 লক্ষ টাকা, তাহলে 4 লাখ টাকা তো থাকে না। তাকে হচ্ছে দেখেন 4.5, তাহলে তাকে হচ্ছে আপনারা একটু হিসাব করেন, 1,87,000 না, 1,87,633 10%, তাহলে আসবে 18,000, 18,763। তাহলে যোগ করলে হবে 8 8 5 13, 23,763। 23,763। তাদের মোট নম্বর, হ্যাঁ করদায় আসছে এটা। তারপরে তার কর রিয়ারটা দেখি, এখন আমরা 7 লক্ষ টাকার কর রিয়ারটা আমরা পরে দেখি আগে, যেহেতু
নিয়মিত উৎসে করেরটা আমরা বের করতে হবে। 7 লাখ কত ছিল? 7 লাখ 37,000 37,633। এটা ইয়ে সহ উৎস সহ উৎসের সহ প্রথম 3,50,000 করমুক্ত, পরবর্তী 1 লাখে 5% 5,000, পরবর্তী 2 লাখ 87,633 হবে 10%, তার মানে 28,763, তাহলে 33,763 আসলো। এখন আমরা নিয়মিতটা বাদ দিতে হবে। উৎসের ছিল 10,000, তাহলে 23,763। আমরা আগে কত পাইছিলাম? 23,763, তার মানে দুইটাই সমান। দুইটা যদি সমান তাহলে সমস্যা নেই, আগেরটা রাখা যাবে, এটাও রাখা যাবে। যদি দুইটা গরমিল থাকে, যদি এটা বেশি হয়ে যায়, ঠিক আছে, তাহলে এটা রাখতে হবে, যেটা বেশি সেটা রাখতে হবে, মনে রাখবেন। নিয়মিত এবং উৎসের সহ, যে উৎসের 10,000 টাকা আমরা বাদ দিলাম, বাদ দেওয়ার পরে 23,000 রইলো। আমরা কিন্তু আগেও পাইলাম 6,23,763, মানে দুইটাই সমান। দুইটা সমান যদি হয় তাহলে কোনো ঝামেলা নেই। এখন কারণ আমাদের যদি আমরা বাদ দিয়ে দেখলাম এটা ঠিক আছে, তাহলে নিয়মিত এবং অনিয়মিত উৎসের দুইটাই 7,37,633 করদায় আসছে 33,763 টাকা। কর রিয়াতটা দেখবো, কর রিয়াত বিনিয়োগ ছিল, কি লিখতেছি, বিনিয়োগ ছিল জীবন বীমায় ছিল 5,000 টাকা, শেয়ার ছিল 10,000 টাকা, ভবিষ্যৎ তহবিলে ছিল কত? 19,200 টাকা। 19,200 টাকা তার নিয়োগ, 19,200 টাকা তার নিয়োগকর্তা ছিল 19,200 টাকা। ডিপিএস ছিল 10,000 টাকা, তাহলে টোটাল হলো 63,400 টাকা। টোটাল 63,400 টাকা। মোট আয়ের
7 লক্ষ, না 7 লক্ষ হবে না, এখানে উচ্ছেদটা বাদ দিতে হবে। 6,37,633 টাকা এর 3%। 3% কত আসে আপনি একটু বের করেন। বিনিয়োগের মানে 63,400 এর 15%, সর্বোচ্চ আছে 10 লক্ষ টাকা। এটা আমরা জানি হয় 9,510 টাকা। আর মোটা এর 3%-এ কত আসে দেখেন তো। মোটা এর 3%-এ কত আসে? ছয় লক্ষ 37,633, 19,128.99, 29,000। 19,129 কম হচ্ছে 9,510। এটা কর রেয়াত পাবে। কর দায় ছিল 33,763, বাদ যাবে কর রেয়াত 9,510। বাদ দেন একটু, 9,510 বাদ দেন, দেখেন কত হয়। (33,763 বিয়োগ 9,510) 33,763 24,253 না, 24,253, 24,253। তাহলে সে, আমরা জানলাম ব্যবসা খাতে 12,500 টাকা এবং উৎসে কর প্রদান করছে 10,000, তাহলে 22,500 টাকা সে প্রদান করছে অগ্রিম। ও উৎসে সেটা প্রদান করছে, তাহলে 2,000 না 1,000, 24,000
253 বাদ হচ্ছে 22,500, তাহলে 1,753 প্রদেয় কর। সে যেহেতু মফস্বল এলাকায় থাকে, তাহলে সর্বনিম্ন সে এখানে তো সর্বনিম্ন কর দিতে হবে না, তার 1,753 টাকা দিলেই হবে, যেহেতু সে অগ্রিম 12,000 প্রদান করছে। অগ্রিম 12,500 প্রদান করার কারণে তাকে এই করটা দিলেই হবে, 1,753। আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে তার 12,000 টাকা প্রদান করার কারণে ওই সর্বনিম্ন করটা দিতে হবে না, যেহেতু সে অগ্রিম প্রদান করছে। তো আশা করি বুঝতে পারছেন। 23,753 ছিল, আর 63 ছিল, আর উৎসের ছিল 10,000, তাহলে 33,763 মাসুদ ভাই। উৎসের 10,000 ছিল, আর 7,37,000 বের করলে তো আমরা এটাই বের হয়। আপনি অঙ্কটা আবার একটু দেখে নেবেন, আশা করি বুঝবেন। তাহলে বুঝতে পারবেন। যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আগামী ক্লাসে দেখা হবে। না বুঝলে আবার কমেন্ট করবেন, মাসুদ ভাই ভিডিওটি আপনি আবার দেখার অনুরোধ রইল। আপনি আবার ভিডিওটি দেখবেন, না বুঝলে আবার প্রশ্ন করবেন, আমি সমাধান করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।